আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাই দিও তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ কিনা? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা গতি অধ্যায়ে তো শুরু করেছিলাম। গতি অধ্যায়টা কিন্তু আমাদের 9-10 এর জন্য অনেক, অনেক ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ এই অধ্যায়টার উপরে তুমি দেখবা বল যে সামনে অধ্যায় একটা আছে, কাজশক্তি যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের অনেকগুলা ম্যাথ করতে কিন্তু এই অধ্যায়ের কনসেপ্ট গুলো লাগবে। শুধু তাই না, যখন তোমরা ইন্টারে উঠবা তখন কিন্তু আ ১ম দিকে যে চ্যাপ্টার গুলা আছে সেগুলার মধ্যে এই অধ্যায়ের অ্যাপ্লিকেশন অনেক আছে। এবং যখন সায়েন্স নিয়ে কাজ করবা, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবা, তখনও দেখবা যে এই অধ্যায়ের গুরুত্ব আসলে অনেক। তো আমরা এই অধ্যায়টা মোটামুটি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখেছিলাম। আজকে আমরা খুবই স্পেশাল গ্রাফ নিয়ে আলোচনা করব। গ্রাফ নিয়ে তোমরা অনেক প্রবলেম ফেস করো। তো গ্রাফের কনসেপ্ট গুলো একদম ভেঙে চুরে চিবিয়ে দেখব। ঠিক আছে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভাইয়া কি সিক? না, না, না। আমি সুস্থ সবল ভালো আছি ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নাই। নেক্সট ক্লাস কে নিবে কি? মানে গতি অধ্যায় শেষ না তো আজকে? গতি অধ্যায় তো এখনো শেষ না। গতি অধ্যায় সময় লাগবে শেষ করতে। আরো ধরো ৪ টা মতন ক্লাস লাগবে। কারণ পরের ক্লাসে আমরা আ তোমাদের পড়ন্ত বস্তুর সূত্রগুলো দেখাবো। আর তারপরে আমরা প্র্যাকটিস করব। এই অধ্যায়ের ম্যাথে ওই যে হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্ক গুলা প্র্যাকটিস করা লাগবে। তারপর আরো কিছু স্পেশাল টাইপের ম্যাথ প্রবলেম আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে? সো বলো তো সাউন্ড কি শুনতে পাচ্ছ? এইচডব্লিউ আজকে করে দিব না চিন্ময়। এইচডব্লিউ আমরা হচ্ছে এর পরের ক্লাসে একদিন করে দিব। ঠিক আছে? আজকে আমরা শুধুমাত্র গ্রাফ প্রবলেম গুলা দেখব। ক্লিয়ার, তাই তো? ঠিক আছে। তোমরা সবাই ভালো আছো তো না? তোমাদের স্কুলে কি স্পোর্টস শেষ হইছে? তোমাদের স্কুলে স্পোর্টস কি শেষ হইছে? না, স্পোর্টস আচ্ছা অনেকের শেষ হইছে। আবার অনেকের স্পোর্টস শেষ হয় নাই। ঠিক আছে, সমস্যা নাই। ভাইয়া আপনি বুয়েটে কোন ডিপার্টমেন্টে? আমি ছিলাম নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। সো আমি একই সাথে আর্কিটেক্ট আবার একই সাথে ইঞ্জিনিয়ার। বুঝতে পারছো? তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে যখন এমবিএ কমপ্লিট করছি তখন আমি কমার্সের স্টুডেন্ট হয়ে গেছি। আমার মেজর ছিল ফাইন্যান্স, মাইনর ছিল মার্কেটিং, ইন্টার্নশিপ করছি এইচআর এ। তো মোটামুটি ধরো যে ডাইভার্সিফাইড একটা প্রোফাইল হয়ে গেছে। আবার আমি ফিজিক্স পড়াই। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। না, আজকে শেষ হবে না। আজকে অধ্যায়টা শেষ হবে না। আমাদের আরো ৩টা থেকে ৪টা ক্লাস লাগবে। ঠিক আছে? চলেন তাইলে বস শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমাদের আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফ। সো প্রথমে আমরা সমবেগে চলমান সমবেগে চলমান বস্তু কণার সরণ বনাম সময়ের গ্রাফ আঁকতে চাই। ঠিক আছে? সরণ বনাম সময়ের গ্রাফ আঁকতে চাই। তো বলো তো সরণ বনাম সময়, সরণ বনাম সময়। তো আমাদের সরণ মানে তো এস আর সময় মানে হচ্ছে টি, তাই না? তো আমাদের এস ভার্সেস টি, এস ভার্সেস টি এই গ্রাফ আমরা আঁকতে চাই। অর্থাৎ কোন একটা গাড়ি যদি সমবেগে চলে তাহলে সরণ সময়ের সাথে, সাথে সরণের পরিবর্তনটা কেমন হয় এটা আমরা দেখতে চাই। দিনে কি ভাই আচ্ছা তোমাদেরকে বলি। আমার পুরা নাম কি? আমার পুরা নাম হচ্ছে এম, এম মানে মোহাম্মদ, মাসরুর হুসাইন দিনী।
তো আমি এই দিনী যে নামটা, এইটা আমি যখন স্কুলে পড়তাম, স্কুলে যখন ক্লাস 1 থেকে এসএসসি পাস করা পর্যন্ত এই দিনী নামে আমাকে সবাই চিনত। কলেজে আসার পরের থেকে আমাদের ওই যে ডাকনাম লিখতে হয় না? জাস্ট মেইন নামটা লেখা লাগতো। তো তখন থেকে আমি আবার মাশরুর নামে পরিচিত। তো দেখা গেছে কলেজে, বুয়েটে, আইবিএ তে বা যেখানে কাজ করছি, সব জায়গায় হচ্ছে আমার নাম মাশরুর নামেই সবাই চিনে। তো স্বাভাবিকভাবেই ফিউচার স্কুলে জয়েন করছি। সেই সময় রাকিব আমাকে বলতেছিল যে, "ভাই আপনার পিছনের নামটা কি দিব?" তো মাশরুর বলার কথা স্বাভাবিক। তো আমি পরে বললাম যে, "না, যেহেতু এসএস ফিউচার স্কুলের বাচ্চাদের ক্লাস নিবো, তো সেই ক্ষেত্রে আমার স্কুলে নাম যা, সবাই আমাকে যেই নামে চিনতো স্কুলে, সেই নামেই আমি পরিচিত হইতে চাই।" তো দিনী শব্দের মানে কি? তোমরা অনেকেই হয়তোবা জানো। বানান হচ্ছে এইটা। বানান দেখলে বুঝবা। দিনী। ওই যে যারা দ্বীন ইসলাম ধর্ম মানে তাদেরকে বলে দিনী। হ্যাঁ? হয়তোবা তোমরা এই শব্দটার সাথে পরিচিত। যাই হোক আমার স্পেলিং হচ্ছে এটা, ডাকনাম হলো দিনী। এই আরকি। তো এইজন্য মানে আমি একটু নস্টালজিক হয়ে গেছিলাম যে দিনী নামে সবাই চিনুক আবার সেইজন্য। ওকে। সো দেখো, আমরা যেটা বলছিলাম যে আজকে এস ভার্সাস টি কলেজে কোনটা ছিলাম? কলেজ হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। স্কুল ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আর কলেজ হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ওকে, ঠিক আছে। এস ভার্সাস টি এর মানে কি? এস ভার্সাস টি মানে হচ্ছে আমরা দেখতে চাই সময়ের সাথে, সাথে স্মরণ কত। ঠিক আছে? সময়ের সাথে স্মরণ। এইটার একটা পরিবর্তন আমরা দেখতে চাই গ্রাফের মাধ্যমে। বুঝছো? তো দেখবা একটা জিনিস খেয়াল রাখবা। আমরা একদম বেসিক থেকে আলোচনা শুরু করব যে কিভাবে করে আসলে গ্রাফ ড্র করতে হয়। যেকোনো একটা গ্রাফ যদি আমাকে আঁকতে বলে তাহলে কিভাবে আঁকতে হয়? এস ভার্সাস টি এটার মানেটা কি? সো এস ভার্সাস টি এটার মানেটা হচ্ছে মনে রাখবা এই ভার্সাস দিয়ে আমরা কি বুঝাই? বনাম কথাটা বুঝাই। তাই না? ধরো বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলা। এটা কিভাবে বলি? বাংলাদেশ ভার্সাস অস্ট্রেলিয়া। সো ভার্সাস মানে হচ্ছে প্রতিপক্ষ। কার প্রতিপক্ষ কে? সো এখানেও এস এর সাথে টি এর যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা এখানে আসলে এই গ্রাফের মাধ্যমে দেখাই। সো এখানে যদি আমি তোমাকে বলি, সবসময় মনে রাখবা ভার্সাস এর আগে যেইটা থাকে, ভার্সাস এর আগে যেইটা থাকে, যে ভ্যারিয়েবলটা থাকে, এটাকে আমরা বসাই y অক্ষ বরাবর। আর ভার্সাস এর পরে যেটা থাকে এইটাকে আমরা বসাই x অক্ষ বরাবর। ঠিক আছে? এইটাকে আমরা বসাই x অক্ষ বরাবর। ঠিক আছে? ওকে। সো আমরা দেখো যে সমবেগে চলমান বস্তুকণার জন্য এরকম S ভার্সেস T এটা কেমন হবে? এই গ্রাফটা দেখতে কেমন হবে? সেটা আমরা আগে বের করতে চাই। ঠিক আছে? S ভার্সেস T, S ভার্সেস T। তো খেয়াল করো গ্রাফটা আঁকার ক্ষেত্রে আমরা কি করব? মনে করো আমাদের কোনো একটা গাড়ি, মনে করলাম v সমান কোনো একটা গাড়ি ৫ মিটার পার সেকেন্ড বেগে চলছে। ৫ মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে বলো তো সমবেগে চলমান গাড়ির জন্য আমরা কি ফর্মুলা লিখতে পারি বলো তো মনে আছে? সমবেগে চলমান বস্তুর জন্য সরণের সাথে সময়ের সম্পর্ক কি? s is equals to vt এটা লেখা যায় না? ওই যে বলছিলাম মনে আছে? যদি এই v এর ভ্যালুটা গড়বেগও হইতে পারে, আবার এটা সমবেগও হতে পারে। কেন সমবেগ, কেন গড়বেগ? তুমি দেখো v এর যেই মানটা, v এর মানটা যদি সবসময় একই রকম থাকে, কোন একটা গাড়ি যদি সমবেগে চলতে থাকে, তাহলে তার গড়বেগটা কার সমান? সমবেগের সমান না বলতো? বলতো? না T ভার্সেস S লেখা যায় না, লেখে না নরমালি, হ্যাঁ? আমরা সবসময় আগে y অক্ষে কোনটা বসছে আর x অক্ষে কোনটা বসছে। এভাবে করেই সবসময় লিখি। ঠিক আছে? তো দেখো, যখন আমরা দেখব যে কোন একটা ক্লাসরুমের মধ্যে সবার বয়স ১৫ বছর, তাইলে তাদের গড় করলেও কি ১৫ ই পাবো না? তো ওইটাই বলছিলাম যে এখানে যে v টা, সেই v টা কিন্তু সমবেগের জন্যেও এই সূত্র বসতে পারে, আবার গড়বেগের জন্যেও এই ফর্মুলা বসতে পারে। তাই না? কারণ যদি কোন একটা গাড়ি সমবেগে চলে, তাহলে তার গড়বেগ আর সমবেগ কিন্তু সমান। তাই না?
সো আমরা এখানে যে s = vt লিখছি, এখানে আমরা কিন্তু দেখো বিভিন্ন সময়ের জন্য সরণ কত হবে সেটার একটা গ্রাফ আমরা এখানে দেখতে পারবো বা সেটার একটা টেবিল আমরা এখানে করতে পারবো। টেবিলটা কেমন হবে দেখো। মনে করো আমাদের আগে একটা টেবিল এঁকে ফেলছি। খেয়াল করবা, প্রসেসগুলো খেয়াল করবা। প্রসেসগুলো খেয়াল করিও। দেখো, এদিক বসাবো টাইম আর এদিক বসাবো সরণ। বলতো গাড়িটা যদি একদম মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে তাহলে একদম সময় গণনার শুরুতে তার যে সরণ সেটা হচ্ছে 0। গাড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। বলতো 5 মিটার পার সেকেন্ড বেগে যদি যায় 1 সেকেন্ড পরে তার বেগ কত হবে? 5 কিন্তু থাকবে। তাই না? কারণ এটা সমবেগে যাচ্ছে। যদি বলা হয় 1 সেকেন্ড পরে সেটার সরণ কত হবে? 1 সেকেন্ড পরে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে বলতো কি হবে? 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে বলতো? 5 মিটার না? ভেরি গুড। তাহলে 1 সেকেন্ড পরে এটা 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। বলতো 2 সেকেন্ড যদি গাড়িটা এভাবে চলতে থাকে তাহলে কত দূরত্ব যাবে? যদি 1 সেকেন্ড না গিয়ে যদি 2 সেকেন্ড যায়, 2 সেকেন্ড ধরে 5 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে 2 সেকেন্ড কিন্তু এটা 10 মিটার দূরত্ব অতিক্রম করবে। বলতো 3 সেকেন্ড, আরো 1 সেকেন্ড পরে কি আরো 5 মিটার দূরত্ব যাবে না? আরো 1 সেকেন্ড পরে কি সেটা আরো 1 সেকেন্ড পরে কি সেটা আরো 5 মিটার দূরত্ব যাবে? আরো 1 সেকেন্ড পরে কি সেটা আরো 5 মিটার দূরত্ব যাবে? তাহলে এইটা হলো আমাদের টেবিল। এখন দেখো টেবিল আঁকার সুবিধাটা কি হইছে? আমরা কিন্তু দেখো স্থানাঙ্কগুলা জানি। এই যে t এর মান ধরো এটা হচ্ছে 0, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5। x এর মান এটা হলো 1, এটা হলো 2, সরি এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25। এরকম বিভিন্ন ভ্যালু আমরা এখানে লিখছি। যেটা হলো 5 মিটার, এটাকে বোঝাচ্ছি 10 মিটার, এটা হলো 15 মিটার, এটা হলো 20 মিটার, ওটা 25 মিটার। এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 5 সেকেন্ড। তাহলে যদি গ্রাফটা এঁকে ফেলি তাহলে দেখি তো গ্রাফটা আসলে দেখতে কেমন হবে। গ্রাফটা আসলে দেখতে কেমন হবে। সো টাইম যখন 0 তখন সরণ হচ্ছে 0। টাইম যখন 1 তখন সরণ হচ্ছে 5। টাইম যখন 1 তখন সরণ হচ্ছে কত? 5। এই যে এই পয়েন্টটা দিয়ে দিলাম এখানে। টাইম যখন 2 তখন সরণ 10। টাইম যখন 2 তখন সরণ 5, 10। টাইম যখন 3 তখন সরণ 15। টাইম যখন 3 তখন সরণ হচ্ছে 15। তাহলে খেয়াল করো, আমরা যদি এই পয়েন্ট গুলাকে যোগ করি তাহলে দেখো আমরা কিন্তু একটা গ্রাফ পাচ্ছি। এবং দেখেই বুঝতে পারছো যে এই গ্রাফটা কিন্তু আমাদের কিসের গ্রাফ বলতো? এই গ্রাফটা একটা সরল রেখা। এই গ্রাফটা কিন্তু আমাদের একটা সরল রেখা নির্দেশ করছে। তাই তো? এই গ্রাফটা কিন্তু আমাদের একটা সরল রেখা নির্দেশ করছে। ঠিক আছে? এই গ্রাফটা আমাদের একটা সরল রেখা নির্দেশ করছে। তাহলে দেখো S ভার্সেস T গ্রাফটা আমরা এভাবে করে ড্র করতে পারবো কিন্তু। ঠিক আছে? এই S ভার্সেস T এই গ্রাফটা আমরা কিন্তু খুব সহজেই ড্র করতে পারবো। ঠিক আছে? তাহলে খেয়াল করো আমরা কি করলাম আসলে? আমরা S ভার্সেস T এর গ্রাফ বের করার জন্য যখন গাড়িটা সমবেগে চলে তখনকার সূত্রটা কি ছিল সেটা আগে দেখলাম। সবার আগে আমরা সমীকরণটা কি ছিল সেইটা আগে বের করলাম। সমীকরণটাতে এই যে ভ্যারিয়েবল যেটা, টাইমটা, যেটা স্বাধীন চলক, টাইমটা কিন্তু নিজের মতন করে ফ্লো হতে পারে। তাহলে বিভিন্ন সময় গড়ালে আমাদের সরণটা কতটুকু হচ্ছে সেইটা কিন্তু আমরা একটা টেবিলের মাধ্যমে দেখলাম। এবং যখন তুমি একটা টেবিল এঁকে ফেলবা তখন এই টেবিল থেকে গ্রাফ ড্র করা কিন্তু ইজি। কারণ দেখো এই যে s vt ছিল তাই না? v এর মান আমরা বলেছিলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো প্রত্যেকবার কিন্তু এখানে 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 ইনটু, খেয়াল করো যখন টাইম হচ্ছে 0 ছিল তখন সরণ হচ্ছে 0। যখন টাইম হলো 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে সরণ হয়ে গেল 5 মিটার। যখন সময় হয়ে গেল 2 সেকেন্ড তখন 5 দুগুণে 10 মিটার। তারপরে 3 সেকেন্ড, 3 পাঁচে 15, 4 সেকেন্ড, 4 পাঁচে 20,
তাইলে খেয়াল করো যে বিভিন্ন সময়ের জন্য আমাদের সরণগুলা কেমন হইছে, সেইগুলাই আমরা একটা টেবিলের মাধ্যমে কিন্তু প্রকাশ করলাম। সো এই টেবিলের ভ্যালুগুলা পাইছি কিভাবে? সমীকরণ থেকে। কেউ যদি তোমাকে টেবিল দিয়ে দেয়, তাহলে কি তুমি গ্রাফ আঁকতে পারবা না বলো তো? টেবিল যদি দিয়ে দেয় যে x এর মান এত হলে y এর মান এত, x এর মান এত হলে y এর মান এত, x এর মান এত হলে y এর মান এত। তাহলে কিন্তু তুমি খুব ইজিলি গ্রাফটা কেমন হবে, গ্রাফটা ড্র করে ফেলতে পারবা। কি ঠিক কি না বলো তো? তাই না? তাহলে গ্রাফটা কিন্তু ড্র করার জন্য আমরা সবসময় এভাবে করে চিন্তা করব। ঠিক আছে? তোমরা যখন বড় হবা, তোমরা যখন অনেকগুলো সম্পর্কে জানবা, সরল রেখার সমীকরণ, বৃত্তের সমীকরণ, তারপরে কনিক্স, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এরকম বিভিন্ন কনিক্স ম্যাথস এর জিনিসগুলা জানবা। তখন দেখবা যে সমীকরণ দেখলেই তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবা যে এটা আসলে কোন সমীকরণ। এটা আসলে কোন সমীকরণ। কিন্তু তার আগ পর্যন্ত তোমাদেরকে যেকোনো ধরনের গ্রাফ আঁকতে গেলে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। সো স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমরা আগে সমীকরণ দেখব। সমীকরণ অনুযায়ী একটা টেবিল আঁকবো। টেবিল থেকে গ্রাফ ড্র করব। বুঝতে পারছো? বলো তো বুঝেছো কিনা? ঠিক আছে? এই আরকি। ভাইয়া ক্যালকুলাস তোমরা যাদের ইচ্ছা আছে ভেরি গুড। তোমরা YouTube এ রাকিব ভাইয়ার ক্লাস দেখবা। রাকিব ভাইয়ার YouTube এ দেখবা ওয়ান শট ক্লাস আছে, এমনি ক্লাস আছে। যাদের আগ্রহ অনেক বেশি যে ভাইয়া ক্যালকুলাস একদম ১ম থেকে শিখতে চাই। অবশ্যই কোন অসুবিধা নেই, শিখবা। কিন্তু এটা তো আসলে আমাদের 9-10 এ লাগবে না। এই কারণে আসলে এখন পড়াবো না। কোনগুলো আগে পড়াবো? যেগুলো আগে পরীক্ষার জন্য লাগবে। যেগুলো তোমাদের সিলেবাসে আছে আগে সেগুলা কভার করি। এরপরে যারা ধরো যে শিখতে চাও, জানতে চাও, তাদের জন্য YouTube এ তো অনেক কনটেন্ট দেওয়াই আছে। ইন্টারের সব চ্যাপ্টার দেওয়া আছে। দেখতে থাকো, কোনো অসুবিধা নাই। কিন্তু আগে নিজের পড়া শেষ করে তারপরে অন্যের পড়া। বুঝতে পারছো? এই আরকি। ঠিক আছে? ডান। ওকে। তাইলে দেখো, আমরা দেখলাম যে সরণ ভার্সেস সময়ের গ্রাফ আমরা কিভাবে করে আঁকতে পারি। এইবার আসো, আমরা দেখি বেগ বনাম সময়ের গ্রাফ। বেগ বনাম সময়ের গ্রাফ। তার মানে কি? v ভার্সেস v ভার্সেস t এর গ্রাফ। আচ্ছা বলতো সমবেগে যদি গাড়ি গতিশীল থাকে, বেগটা তো সবসময়ই ৫ মিটার পার সেকেন্ড, তাই না? বেগটা সবসময় কিন্তু ৫ মিটার পার সেকেন্ড। তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে বলো তো সময় যখন ১ সেকেন্ড, সময় যখন ২ সেকেন্ড, ৩ সেকেন্ড, ৪ সেকেন্ড, ৫ সেকেন্ড, এদিক বরাবর হচ্ছে সময় সেকেন্ডে প্রকাশ করছি। এদিক বরাবর বেগ, এটাকে মিটার পার সেকেন্ড এককে প্রকাশ করছি। বেগ তো সবসময়ই ৫ মিটার পার সেকেন্ড। ধরো এটা হলো ৫ মিটার পার সেকেন্ড বোঝানো হচ্ছে। তাহলে খেয়াল করো যখন সময় 0 ছিল তখনও বেগ ছিল ৫। অর্থাৎ আদিবেগ ৫। যখন ১ সেকেন্ড পরেও কিন্তু বেগ হচ্ছে ৫, ২ সেকেন্ড পরেও বেগ হলো ৫, ৩ সেকেন্ড পরেও বেগ হলো ৫, ৪ সেকেন্ড পরেও বেগ হলো ৫, ৫ সেকেন্ড পরেও বেগ কি? ৫। তাহলে বলো তো এটার গ্রাফটা কি আমরা সহজেই বুঝে যাচ্ছি না? যেহেতু গাড়িটা সমবেগে যাচ্ছে, কথা কি? সমবেগে চলমান। বলো তো সমবেগে চলমান যদি হয় তাহলে সবসময় বেগ একই রকম। সমবেগ কথাটার মানে কি ছিল? যে সবসময় বেগ একই রকম। তাই না? সমবেগ কথাটার মানে কি ছিল? সমবেগ, সম এটার মানে কি ছিল? এটার মানে ছিল সর্বদা বেগ একই। ঠিক আছে? তাহলে সমবেগ মানে সর্বদা বেগ একই যদি হয়, তাহলে যতই সময় গড়াক না কেন বেগের কি কোনো পরিবর্তন হবে? হবে না। বেগ সবসময় একই রকম থাকবে। বেগ সবসময় একই রকম থাকবে। অসমবেগ আমরা একটু পরে দেখব। কিন্তু আগে এইটা বলো, সমবেগের ব্যাপারটা কি বুঝতে পেরেছো সবাই? সমবেগের ব্যাপারটা কি বুঝতে পেরেছো সবাই? নাকি আমরা অসমবেগটা দেখব, এখনই দেখব, একটু পরেই দেখব। জি, বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বেগ বনাম সময়, সমবেগ সর্বদা একই বেগ যদি থাকে, তাহলে আমরা গ্রাফটা এরকম হবে। এখন একটা মজার জিনিস আছে। বলো তো দেখি, y অক্ষ বরাবর বেগ আর x অক্ষ বরাবর সময় ছিল।
আচ্ছা বলো তো, আমরা এখানে ১ সেকেন্ড পরে বেগ তার পাচ্ছিল না? অর্থাৎ পুরা ১ সেকেন্ড জুড়ে কিন্তু সে ৫ মিটার পার সেকেন্ড বেগেই চলেছে। এবার আমরা একটা কাজ করি। আমরা চাই যে প্রতি সেকেন্ড পর আমাদের এই গাড়িটার বা এই বস্তু কণাটার সরণ কত হইছে, সরণ কত হইছে সেই সরণটা আমরা বের করতে চাই। খেয়াল করো, এইটার হলো সরণ বনাম সময়ের গ্রাফ। আর এটা কি বেগ বনাম সময়ের গ্রাফ। যখন একটা গাড়ি সমবেগে যাচ্ছে তখন আমরা সরণ বনাম সময়ের গ্রাফটা দেখতে পাচ্ছি যে সময় গড়ানোর সাথে সরণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে যে সময় যতই গড়াক না কেন, বেগের মানটা দেখো কনস্ট্যান্ট আছে। বেগের মানটা ফিক্সড আছে। বেগের মানটা কনস্ট্যান্ট আছে। একই রকম আছে। ঠিক আছে? তাহলে সমবেগ মানে তো এইটাই বোঝায় যে সমবেগ মানে কি সর্বদা বেগ একই। যদি সর্বদা বেগ একই রকম থাকে, তাহলে সবসময় বেগটা একই রকম থাকবে এরকম। ঠিক আছে? গুড। এইবার বলো তো, তোমরাই আমাকে বুদ্ধি করে বলবা। আমি চাই এই গ্রাফটা থেকে সরণ কত বের করতে। সরণ কত বের করতে। তাহলে বলো তো ১ সেকেন্ডে বেগ তো হইছিল ৫ মিটার পার সেকেন্ড। তাহলে ১ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? এটা আমরা বের করার জন্য কি করব? এই যে v আর y অক্ষ বরাবর x অক্ষ বরাবর t এই ২ টাকে গুণ দিব না? দেখো তো এই ২ টা এই যে ৫ এবং ১ এই ২ টাকে যদি গুণ দাও তাহলে বলো তো কত আসে? এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল না? আয়তক্ষেত্রে এটা দৈর্ঘ্য প্রস্থ ৫ একে ৫ অর্থাৎ দেখো ১ সেকেন্ডে আমাদের গাড়িটা ৫ একক দূরত্ব অতিক্রম করে। আসলেই কি তাই? দেখো তো, আসলেই তাই। ১ সেকেন্ড পরে গাড়িটা ৫ মিটার দূরত্বই কিন্তু অতিক্রম করছিল। আবার আমি যদি এখন চাই ২ সেকেন্ড পরে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করতে, তাহলে কি করব দেখো? এই ২ সেকেন্ড পর্যন্ত যেই গ্রাফটুকু হয়, এই গ্রাফটুকুর ক্ষেত্রফল, টোটাল গ্রাফের ক্ষেত্রফল বের করব। টোটাল গ্রাফের ক্ষেত্রফল আমরা বের করব। যে ২ সেকেন্ড পর্যন্ত টোটাল গ্রাফের ক্ষেত্রফল কতটুকু হয় বলো তো? ৫ এটা হলো দৈর্ঘ্য, ২ হলো যদি প্রস্থ হয় ৫ দুগুণে ১০ অর্থাৎ ২ সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত সরণ হয় ১০। তুমি দেখো ২ সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত সরণ কত হয়েছিল? ১০। তাহলে খেয়াল করো v ভার্সেস t গ্রাফের যদি আমরা ক্ষেত্রফল বের করি, সময়ের সাথে ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা কিন্তু সরণটা পাই। আমরা কি পাই? সরণ পাই। ঠিক আছে? তাহলে আবার দেখো, ধরো ৪ সেকেন্ড পর্যন্ত আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি আসে? দৈর্ঘ্য ৪, প্রস্থ ৫ বা দৈর্ঘ্য ৫, প্রস্থ ৪। তাহলে গুণ করলে কত হবে? ৪ ৫ এ ২০। দেখো ৪ সেকেন্ডে অতিক্রান্ত সরণ কত? ২০। তাইলে খেয়াল রেখো যে আমাদের যখন আমরা ক্ষেত্রফল বের করছি, v ভার্সেস t গ্রাফের ক্ষেত্রফল বের করলে কিন্তু আমরা s পাই। হ্যাঁ? অর্থাৎ সরণ পাই। ক্ষেত্রফল বের করলে সরণ পাচ্ছি। যদি আমরা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল বের করলে সরণ পাবো। বুঝছো? v ভার্সেস t গ্রাফের ক্ষেত্রফল বের করলে আমরা সরণ পাবো। ঠিক আছে? তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো। বলো তো আমরা কি করছি? দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিচ্ছি না বা y এর অংশের সাথে x এর অংশ গুণ দিচ্ছি। y অক্ষ বরাবর আছে বেগ। বেগের একক কি বলতো? মিটার পার সেকেন্ড। আর বলতো সময়ের এককটা কি আছে? সেকেন্ড আছে। তাহলে আমরা যখন ২ টা রাশিকে গুণ দিচ্ছি, তখন দেখো সেকেন্ড, সেকেন্ড কাটাকাটি করে মিটার আসতেছে। আবার তুমি এভাবেও চিন্তা করতে পারো। যখন আমরা এটাকে গুণ দিচ্ছি তখন দেখো y অক্ষ বরাবর আছে v আর x অক্ষ বরাবর আছে t। তো ভাইয়া v আর t কে যদি গুণ করো, v আর t কে গুণ করলে কি পাওয়ার কথা? s পাওয়ার কথা। v আর t কে গুণ করলে s পাওয়ার কথা। তাহলে সেটাই তো আমরা পাচ্ছি। সেটাই তো আমরা পাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে? বেগ বনাম সময়ের গ্রাফে যদি তুমি সময়ের সাথে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তুমি সরণ পাবা। তাহলে এই কথাটা একটু লিখে নাও সবাই। যে বেগ বনাম সময়ের গ্রাফে, বেগ বনাম সময়ের গ্রাফে সময়ের সাথে ক্ষেত্রফল নির্ণয় করলে সময়ের সাথে
ক্ষেত্রফল নির্ণয় করলে ওই সময় পর্যন্ত বস্তুর সরণ পাওয়া যায়। সরণের পরিবর্তন, যাই হোক সরণ বললেও হবে, আদি বিন্দুটা শূন্য ধরে নিলে। সো বেগ বনাম সময়ের গ্রাফে সময়ের সাথে ক্ষেত্রফল নির্ণয় করলে ওই সময় পর্যন্ত বস্তুর সরণ পাওয়া যায়। বস্তুর সরণ পাওয়া যায়। তাহলে এটা ক্লিয়ার কিনা দেখো। আমরা যদি 3 সেকেন্ড সময় পর্যন্ত ক্ষেত্রফল বের করি তাহলে 3 সেকেন্ড পর্যন্ত সরণ পাবো। যদি 2 সেকেন্ড পর্যন্ত ক্ষেত্রফল বের করি তাহলে 2 সেকেন্ড পর্যন্ত সরণ পাবো। এই কথাটাই ওখানে সুন্দর করে লিখে দিয়েছি। যে আমরা বেগ বনাম সময়ের যে গ্রাফ থাকবে সেই গ্রাফে সময়ের সাথে ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, বেগ বনাম সময়ের গ্রাফে সময়ের সাথে যদি এরিয়া বের করি তাহলে যেই পর্যন্ত এরিয়া বের করব সেই পর্যন্ত সরণ আমরা পাবো। বুঝছো? ঠিক আছে? বলো তো বুঝছো কিনা? এই পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার। ভেরি গুড। ভেরি গুড। ঠিক আছে। এবার আসো সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণটা কত জানতে চাই। আমরা যদি বলো তো দেখি সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত হয়? সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত হবে? বলো তো দেখি সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত হবে? বলো। y অক্ষ বরাবর a রাখলাম, x অক্ষ বরাবর t রাখলাম। দেখো তো v সমান সমান আমরা জানি u প্লাস at। তাহলে a সমান সমান কি হয়? v মাইনাস u ডিভাইডেড বাই t। বেগের পরিবর্তন বাই সময়। এখন বলো তো আমাদের বেগটা ছিল সমবেগ। সমবেগ হলে শেষ বেগও 5, আদি বেগও 5। সময় যাই হোক না কেন ত্বরণ সবসময় কি হবে? ত্বরণ সবসময় হবে 0। তাহলে এইরকম একটা ভ্যালু আমরা পাবো। a ভার্সেস t এর এইরকম একটা ভ্যালু আমরা পাবো। ঠিক আছে? তাহলে সমবেগে চলমান বস্তু কণার ক্ষেত্রে আমরা দেখলাম সরণ ভার্সেস সময়ের গ্রাফ কেমন হয়, বেগ ভার্সেস সময়ের গ্রাফ কেমন হয় এবং ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ কেমন হয়। তাই না? এই তিনটা আমরা কিন্তু দেখে ফেললাম। ঠিক আছে? ক্লিয়ার, ভেরি গুড। এইবার আসো সমত্বরণে যদি গাড়ি যায়, সমত্বরণে চলমান বস্তু কণার ক্ষেত্রে সমত্বরণে চলমান বস্তু কণার ক্ষেত্রে প্রথমে আসো আমরা আগে ত্বরণ বনাম সময় গ্রাফ কে ফেলি। মনে করো ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মনে করো ত্বরণ। তাহলে ভাইয়া বলো তো যদি ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, যেহেতু এটা একটা সুষম ত্বরণ, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। এইদিকে আসলো a, এইদিকে আসলো t। ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো তো দেখি। টাইম যখন আমাদের 1 সেকেন্ড ছিল। মনে করো এইটা হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। টাইম যখন 0 তখন ত্বরণ হচ্ছে 2। টাইম যখন 1 তখন ত্বরণ 2, টাইম যখন 2 তখন ত্বরণ 2, টাইম যখন 3 তখনও ত্বরণ 3, টাইম যখন 4 তখন ত্বরণ 2। সব সময় কিন্তু ত্বরণ 2 করেই আছে। কেন? কারণ এইটা তো ভাইয়া সমত্বরণ। এইটা কি? এটা হলো সমত্বরণ। তাহলে সমত্বরণ মানে কি? সবসময় ত্বরণটা একই রকম থাকবে। একই রকম থাকবে। ঠিক আছে? ত্বরণটা সবসময় যদি একই রকম থাকে তাহলে ত্বরণ ভার্সেস
সময়ের গ্রাফ তো এটাই হবে। যে সময় যতই গড়াক না কেন, যেহেতু এটা সমতরণ, তাই সবসময় এক্স অক্ষের সমান্তরাল একটা গ্রাফ কিন্তু আমরা পাবো। ঠিক আছে? এই ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে প্রশ্ন এখন না, এগুলো পরে। আগে ক্লাস শেষ করো। ঠিক আছে? তো আমাদের A ভার্সাস T এর যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা কেমন হবে, কেন এরকম হবে? আশা করি সবাই বুঝছো। এই বলো তো সবাই বুঝেছো কেন এরকম হবে? বুঝতে পেরেছেন আপনারা? ভেরি গুড, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা বের করতে চাই বেগ বনাম সময়ের গ্রাফ। অর্থাৎ E ভার্সাস T এর গ্রাফ। তাহলে বলো তো সমত্বরণে গতিশীল বস্তুর জন্য কোন সূত্র আমরা ব্যবহার করি? শেষ বেগ কোথায়? শেষ বেগ এবং কোন সূত্রের মধ্যে বলো তো শেষ বেগ এবং সময়ের সম্পর্ক আছে? কোন সূত্রের মধ্যে শেষ বেগের সাথে সময়ের সম্পর্ক আছে বলো তো? কোন সূত্রের মধ্যে এক্সেলেন্ট সিরাজাম মুনিরা মিম, অনিক সাহা, রিজভী হেলাল দিহান না ইয়াকাত তোমারটা হয় নাই কিন্তু। ইয়াকাত না লিয়াকত কি জানি। তাকিয়া হইছে গুড। তারপরে নাফিস, আব আবসির না কি যেন দেখলাম। আনাস, তারপরে কি দাস, রাইদ, ভেরি গুড। রুজবা, সুহাইমা, ভেরি গুড। তাহলে V is equals to U plus AT বুঝছো? V is equals to U plus AT। সো আমরা এখান থেকে দেখো বিভিন্ন সময়ে গড়াবে এবং সেগুলার জন্য বেগ কত করে হবে এটা আমরা বের করতে চাই। এইটা আমরা বের করতে চাই। তাহলে খেয়াল করো আমরা V সমান সমান U প্লাস A, তাই তো? সো আমাদের আদিবেগ কত? ধরি বস্তুটা স্থির অবস্থা থেকেই শুরু হইছে। U সমান সমান 0 আর A সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সমীকরণে কি দাঁড়াচ্ছে? V is equals to AT দাঁড়াচ্ছে না? এখন দেখো ত্বরণ হচ্ছে ২ গুণ সামথিং, ত্বরণ হচ্ছে ২ গুণ সামথিং, ত্বরণ হচ্ছে ২ গুণ সামথিং, ত্বরণ হচ্ছে ২ গুণ সামথিং। তাহলে সময় যখন 0 তখন বেগও হচ্ছে 0। সময় যখন ১ তখন বেগ ২, সময় যখন ২ তখন বেগ ৪, সময় যখন ৩ তখন বেগ ৬। তাহলে আমরা যদি একটা চার্ট এঁকে ফেলি তাহলে দেখো সময় যখন 0 ছিল তখন বেগ ছিল 0। সময় যখন ১ ছিল, এই যে সময় যখন ১ তখন বেগ হচ্ছে ২, সময় যখন ২ তখন বেগ হচ্ছে ৪, সময় যখন ৩ তখন ৬, সময় যখন ৪ তখন বেগ হচ্ছে ৮। তাহলে এই যে টেবিল একটা পেয়ে গেলাম, এখন কিন্তু আমরা খুব সহজে গ্রাফটা ড্র করে ফেলতে পারবো। তাহলে এটা হলো ১, এটা হলো ২ সেকেন্ড, এটা হলো ৩ সেকেন্ড, এটা হলো ৪ সেকেন্ড, এটা হলো ৫ সেকেন্ড এবং y অক্ষ বরাবর এটা হচ্ছে ২, এটা হচ্ছে ৪, এটা হচ্ছে ৬, এটা হচ্ছে ৮, এটা হচ্ছে ১০। তাইলে খেয়াল করো আমরা যেহেতু গ্রাফে আমরা টেবিলটা জানি, তাহলে কিন্তু গ্রাফ এখন ইজিলি বের করে ফেলতে পারবো। কিভাবে? দেখো t এর মান যখন 0 তখন বেগ হচ্ছে 0। তার মানে পয়েন্টটা কোনটা? পয়েন্টটা হলো এইটা। t এর মান ১ হলে বেগের মান ২, t এর মান ১ হলে বেগের মান ২, t এর মান ২ হলে বেগের মান ৪, t এর মান ২ হলে বেগের মান ৪। এদিকে নিছিলাম বেগ, এদিকে নিছিলাম সময়। t এর মান ৩ হলে বেগের মান ৬, t এর মান ৩ হলে বেগের মান হচ্ছে গিয়ে t এর মান ৩ হলে বেগের মান হচ্ছে গিয়ে ৬, ৪ হলে বেগের মান হচ্ছে গিয়ে কত? ৮। তাহলে লক্ষ্য করো আমাদের যে গ্রাফটা হচ্ছে, সেই গ্রাফটা কিন্তু এইরকম একটা গ্রাফ হচ্ছে। এই রকমের একটা গ্রাফই হচ্ছে। আমার তো এখানে ভ্যালু গুলা পারফেক্টলি বসানো নাই। বসানো বলতে ধরো এই যে এগুলা তো স্কেল করা। তো এখানে একটু এদিক ওদিক হচ্ছে। সুপার গ্রাফে করলে দেখবা যে একদম একই লাইন বরাবর ভ্যালুগুলা পড়ছে। সবগুলো লাইনকে যোগ করে দিলে আমরা কিন্তু সুন্দর মতো আমাদের ইয়াগুলা পেয়ে যাব। ঠিক আছে? ডান। তাহলে আমরা V ভার্সাস T এর গ্রাফটা কেমন হবে এটা বের করে ফেললাম। আচ্ছা। এইবার আসো আমরা দেখি যদি সরণ ভার্সাস সময়ের গ্রাফ বের করতে চাই তাহলে কি হবে? এইবার আমরা চাচ্ছি সরণ ভার্সাস টাইম এটার গ্রাফ বের করতে। তাইলে এবার একটু বুদ্ধি করে বলো তো যদি সমত্বরণে একটা গাড়ি চলমান থাকে, কোন ফর্মুলা ইউজ করলে আমরা সরাসরি সরণের সাথে সময়ের সম্পর্ক দেখাতে পারবো? সরণের সাথে সময়ের সম্পর্ক দেখাতে পারবো বলো তো?
কোন ফর্মুলা ইউস করলে? সিরাজাম মুনিরা মিম, ভেরি গুড। আবির তাসির, ভেরি গুড। S is equals to UT plus half AT square. আনাসও বলছো। রিজভি, না, না রিজভি। তুমি যেটা বলছো U square plus 2AS এখানে T কোথায়? T তো নাই। আমার কার সম্পর্ক দরকার? S আর T এর সম্পর্ক দরকার। তুমি বলতে পারতা যে ভাইয়া ঠিক আছে S আর T এর সম্পর্ক দরকার, তাহলে একটা কাজ করেন। U plus V divided by 2 into T আপনি এই ফর্মুলা ইউস করেন। কিন্তু খেয়াল করো এই ফর্মুলা যদি ইউস করো তাহলে দেখো এইটা একটা ভ্যারিয়েবল, এইটা একটা ভ্যারিয়েবল, এইটাও একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি? চলক যেগুলো সময়ের সাথে, সাথে পরিবর্তন হচ্ছে। সময় একটা ভ্যারিয়েবল, পরিবর্তন হচ্ছে। সময় পরিবর্তন হলে S পরিবর্তন হচ্ছে, V পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে ২ টা ভ্যারিয়েবল কিন্তু বাড়তি চলে আসলো। মানে একটার সাথে আরেকটার সম্পর্ক দেখাতে গিয়ে মাঝখানে আরেকটা ভ্যারিয়েবল চলে আসলো। এরকম হলে কিন্তু আমরা সম্পর্ক দেখাতে পারব না। সো আমরা যদি এখানে S is equals to UT plus half AT square এই ফর্মুলাটা নেই, তাহলে ভাইয়া দেখো পুরা সমীকরণে T একটা ভ্যারিয়েবল, S একটা ভ্যারিয়েবল। A কিন্তু কনস্ট্যান্ট কারণ সমীকরণ বলে দিয়েছে। যদি আমাদের আদিবেগটা 0 হয়, তাইলে কিন্তু এইটাও নাই হয়ে যাচ্ছে। ধরি আমরা কি ধরে নিছিলাম পুরা কেসের জন্য? আদিবেগ 0, ত্বরণ হচ্ছে 2। তাহলে বলো তো আমরা যদি এখন S is equals to half A T square নেই, তাহলে বিভিন্ন সময়ে এই যে হাফ A এর মান হচ্ছে 2 ছিল। তাহলে বিভিন্ন সরণের জন্য, বিভিন্ন সময়ের জন্য আমাদের সরণ কত করে হচ্ছে? এইটা আমরা যদি বের করতে চাই দেখো, সময় যখন 0 তখন 0 স্কয়ার মানে এটাও হচ্ছে 0। সময় যখন ১ সেকেন্ড 1 স্কয়ার মানে হচ্ছে এটা 1 আসছে। সময় যখন ২ তখন ২ দুগুণে এটা হচ্ছে ৪। এই ২, ২ কাটাকাটি হয়ে যাচ্ছে। সময় যখন ৩ তখন এটা হচ্ছে ৯। ঠিক আছে? আরো একটা করে রাখি। আরো একটা করে রাখি। আরো একটা করে রাখি। যে সময় যখন ৪ সেকেন্ড, ৪ ৪ এ ১৬ মিটার তাহলে এটা সরণ। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখো বিভিন্ন সময়ের জন্য এই যে সবুজ কালার দিয়ে সময়ের সাথে সরণের সম্পর্ক দেখানো আছে। সময় যদি ১ সেকেন্ড হয় সরণ ১, সময় ২ হলে সরণ ৪, সময় ৩ হলে সরণ ৯, সময় ৪ হলে সরণ ১৬। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি এখন এই গ্রাফটা এঁকে ফেলি ভাইয়া, তাহলে গ্রাফের আগে টেবিলটা যদি করে ফেলি যে এটা হলো সরণ। ঠিক আছে? দেখো সময় যখন 0 ছিল তখন সরণ ছিল 0। সময় যখন ১ সেকেন্ড তখন সরণ হচ্ছে ১। সময় যখন ২ সেকেন্ড তখন সরণ ৪। সময় যখন ৩ সেকেন্ড তখন সরণ ৯। সময় যখন ৪ সেকেন্ড তখন সরণ কত? ১৬। তাইলে এই অনুযায়ী যদি আমরা এখন গ্রাফ একটা এঁকে ফেলি, এটা কিন্তু V ভার্সেস T এর গ্রাফ ছিল, এটা একটু থাকুক। আমরা যদি এখন এই অনুযায়ী একটা গ্রাফ এঁকে ফেলি ভাইয়া, দেখো এটা মনে করলাম 0। এদিকে T বসাবো, এদিকে S বসাবো। ঠিক আছে? সো এটা হচ্ছে ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ৩ সেকেন্ড, ৪ সেকেন্ড, ৫ সেকেন্ড এরকম থাকলো। আর এইদিকে লিখলাম এটা হচ্ছে ধরো ২ ২ করে না করি ৫ করে করি। এটা ৫, এটা হচ্ছে ১০, এটা হচ্ছে ১৫ এরকম থাকলো। এটা হলো ৫ মিটার, এটা হলো ১০ মিটার, এটা হলো ১৫ মিটার। আমি আবারও বলছি যেহেতু স্কেল নাই সরাসরি, এই কারণে আন্দাজে দিচ্ছি। মানে দূরত্বগুলো আন্দাজে দিচ্ছি। ৪, ৫ সেকেন্ড। তাহলে দেখো তো এবার আমরা যদি গ্রাফের মধ্যে প্লট করি তাহলে কি আসছে? সময় যখন ০ ছিল সরণ তখন ০। এই যে এটা হলো ০, ০। ঠিক আছে? তারপরে সময় যখন ১ সেকেন্ড সরণ তখন ১। সময় যখন ১ সেকেন্ড তখন সরণ হচ্ছে ১। মানে একদম এই জায়গাটায় বসবে। দেখো, একদম এই জায়গাটাতে বসবে। সময় যখন ২ তখন সরণ হচ্ছে ৪। তার মানে ৫ এর একটু নিচে এই জায়গাতে বসবে। সময় যখন ৩ তখন সরণ ৯। ৯ মানে ১০ এর একটু নিচে বসবে। এইরকম একটা জায়গাতে বসবে। সময় যখন ৪ তখন সরণ হচ্ছে ১৬। সময় যখন ৪ তখন সরণ হচ্ছে ১৬। তাইলে খেয়াল করে দেখো তো যে আমাদের গ্রাফের শেপটা কি এখন আর সরলরৈখিক হবে বলো তো? ইউটি কেন বাদ দিলাম? কারণ আদিবেগ ০ ধরে নিছি। আমরা ধরে নিছি যে গাড়িটা একদম 0 আদিবেগ নিয়ে শুরু করছে। 0 আদিবেগ নিয়ে যদি শুরু করে তাহলে তার ইউ কত? 0 না? আর ইউ যদি 0 হয় তাহলে টি এর সাথে যাই গুণ দিবা 0 তাই তো 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা পুরোটা 0 হয়ে গেল। হ্যাঁ। এই ধীরে, ধীরে লেখেন এটা আবার কি ধরনের কথা রে ভাই? ওমা!
তাহলে এটা কিন্তু সরল রেখা হবে না, তাই না? সরল রেখা হবে না। তাইলে সরল রেখা যদি না হয়, তাহলে আমরা যদি পয়েন্ট গুলাকে যুক্ত করে দেই, তুমি দেখবা পয়েন্ট গুলাকে যুক্ত করলে এইরকম একটা গ্রাফ পাওয়া যাচ্ছে। এই ধরনের শেপটাকে এগুলাকে যেমন আমরা সরল রেখা বলি, এই শেপটাকে আমরা বলি পরাবৃত্তাকার। পরাবৃত্তাকার। কেন পরাবৃত্তাকার? কেন অন্য কিছু হলো না? এগুলা নিয়ে ইন্টারে তোমরা পাবা। কনিক্স অধ্যায় ম্যাথের। আপাতত জেনে রাখো এটা প্রশ্নে আসে না, পরীক্ষার প্রশ্নে আসে না। চিন্তার কিছু নাই। জাস্ট নামটা শুনে রাখলাম। সো আমাদের এখানে দেখো গ্রাফটা যেভাবে হচ্ছে যে সময়ের সাথে, সাথে সরণটা দেখো কিভাবে করে বৃদ্ধি পেল। সময়ের সাথে, সাথে সরণটা কিভাবে করে বৃদ্ধি পেল এটা আমরা দেখলাম। তো তাহলে দেখো ভাই প্রত্যেকটা কেসে আমরা কি করছি? প্রত্যেকটা কেসে আমরা আগে সমীকরণ বের করছি। কোন সমীকরণ খাটে? সেই সমীকরণ অনুযায়ী আমরা একটা টেবিল আঁকছি এবং টেবিলের যে স্থানাঙ্কগুলা পাইছি সেগুলো আমরা বসায়, বসায় কিন্তু গ্রাফ গুলো এঁকে ফেললাম। তাহলে খেয়াল করো এই পয়েন্টের স্থানাঙ্ক তো 0, 0, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 1, 1, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2, 4, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 3, 9, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 4, 4, 16। ঠিক আছে? সো আমরা টেবিল থেকে স্থানাঙ্ক পয়েন্ট গুলো বের করে তারপর সবগুলোকে যোগ করে দিলেই কিন্তু গ্রাফ শেষ। ঠিক আছে? তোমার অবজেক্টিভে কিরকম প্রশ্ন আসে? অবজেক্টিভে বল সমতরণে চলমান বস্তুকণার ক্ষেত্রে নিচের কোনটি S ভার্সেস T এর গ্রাফ নির্দেশ করবে? ঠিক আছে? সো এরকম আরকি। আশা করি বুঝতে পারছো? আচ্ছা। এইবার তাইলে দেখো আমরা যে এর আগের বার V ভার্সেস T এর গ্রাফের ক্ষেত্রফল বের করে কি বের করছিলাম মনে আছে? V বনাম T গ্রাফে T এর সাথে ক্ষেত্রফল বের করে আমরা কি বের করেছিলাম? তোমাদের কি মনে আছে? S পেয়েছিলাম, তাই না? তাহলে দেখি তো। এইখানে যদি আমরা T এর সাথে ক্ষেত্রফল বের করি তাহলে S পাই কিনা? দেখো T এর সাথে যদি ক্ষেত্রফল বের করি, সবসময় T এর সাথে ক্ষেত্রফল বের করতে হবে দেখো। T এর সাথে যদি ক্ষেত্রফল বের করি তাহলে বলো তো এখানে একটা পিচ্চি ক্ষেত্র হইছে না? এইটাকে একটা ত্রিভুজ না? ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি হচ্ছে ১, উচ্চতা হলো ২, তাহলে কি আসছে? ১ আসছে। তার মানে ১ সেকেন্ডে সরণ হইছে ১ মিটার। আসলেই কি তাই? দেখো তো। ১ সেকেন্ড পরে সরণ হয়েছিল কত? ১ সেকেন্ড পরে সরণ হয়েছিল কত? ১ মিটারই হয়েছিল। ঠিক আছে। তাহলে ১ম টা মিলল। তারপরেরটা বলো তো যখন আমাদের t এর মান ২ সেকেন্ড, t এর মান যখন ২ সেকেন্ড তখন আমাদের ক্ষেত্রফলটা কেমন হচ্ছে? তখন আমাদের ক্ষেত্রফলটা কেমন হচ্ছে বলো তো? এরিয়া সমান, সমান কি হচ্ছে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা না? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এই এরিয়াটা কত হবে? হাফ ইনটু ভূমি হচ্ছে ২, উচ্চতা হচ্ছে ৪। তাহলে দেখো তো ৪ মিটার। তার মানে ২ সেকেন্ড পরে সরণ হবে ৪ মিটার। এটা কিভাবে পেলাম আমরা? এই ক্ষেত্রফল বের করার মাধ্যমে পেলাম। দেখো তো আসলেই ২ সেকেন্ড পরে সরণ ৪ কিনা? হ্যাঁ, ২ সেকেন্ড পরে সরণ হচ্ছে ৪ মিটার ছিল। তারপরে কি করব? ধরো ৪ সেকেন্ড পরেরটা হিসাব করি চলো। ৪ সেকেন্ড পরেরটা হিসাব করি। সো ৪ সেকেন্ড পরেরটা হিসাব করলে ৪ সেকেন্ড পরেরটা হিসাব করলে এই দেখো। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এই যে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে বলো তো? হাফ ইনটু ভূমি হচ্ছে ৪, উচ্চতা হচ্ছে ৮। তাহলে ২ দুগুণে ৪, ৮ দুগুণে ১৬ মিটার হচ্ছে। আসলেই দেখো ৪ সেকেন্ড পরে সরণ কিন্তু ছিল ১৬ মিটার। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা V ভার্সেস T এর গ্রাফ থেকে, বেগ বনাম সময়ের গ্রাফ থেকে যখন আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বা একটা নির্দিষ্ট সেকেন্ড পর্যন্ত যখন আমরা ক্ষেত্রফল বের করব, একটা নির্দিষ্ট সেকেন্ড পর্যন্ত যখন আমরা ক্ষেত্রফল বের করব, সেই ক্ষেত্রফলটা ওই মুহূর্ত পর্যন্ত কণার সরণটাকে নির্দেশ করবে। আবার বলছি, যখন আমরা একটা নির্দিষ্ট সেকেন্ড পর্যন্ত যখন আমরা একটা নির্দিষ্ট সেকেন্ড পর্যন্ত ক্ষেত্রফল বের করব। কোন গ্রাফে? V ভার্সেস T গ্রাফ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রাফ। V ভার্সেস T গ্রাফে যখন আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষেত্রফল বের করব, তখন আমরা ওই সময় পর্যন্ত কণার সরণটা কত সেটা বের করতে পারব। পরীক্ষায় কেমনে লিখবা? দেখাই দিব, অসুবিধা নেই। পরীক্ষায় কিভাবে লিখবা দেখাই দিব। আগে বুঝো ভাইয়া, বুঝলে লিখতে পারবা। তোমরা আগে লেখা নিয়ে কেন চিন্তা করো? একটা জিনিস না বুঝে কি কখনো লেখা যায়? লেখা উচিত? উচিত না। ঠিক আছে? ত্রিভুজটা আবার বুঝান। দেখো তো আমরা কি দেখছি?
এই যে এই লেখাটা কি সবাই লিখেছো? একটা লেখা যে লিখেছিলাম হ্যাঁ, দেখো এই যে লেখাটা যে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ অর্থাৎ V ভার্সাস T এর গ্রাফ। V কোন গ্রাফ থেকে বলছি? V ভার্সাস T এর গ্রাফে সময়ের সাথে ক্ষেত্রফল বের করলে। ওই যে সময়ের সাথে ক্ষেত্রফল বের করছি না? আমরা কি V এর সাথে ক্ষেত্রফল বের করছি? না, আমরা দেখো সময়ের সাথে ক্ষেত্রফল। আমরা কি V এর সাথে ক্ষেত্রফল বের করছি? না, এটা করা যাবে না। আমরা সময়ের সাথে যদি ক্ষেত্রফল বের করি, সময়ের সাথে যদি ক্ষেত্রফল বের করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কি পাবো? সময়ের সাথে ক্ষেত্রফল বের করলে আমরা ওই সময় পর্যন্ত কণাটার সরণ কত, সরণটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? এই আরকি। ৪, ৮ কিভাবে আসলো? আচ্ছা দেখো, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় আমরা জানি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে খেয়াল করো তো, এইটা হলো গিয়ে আমাদের কি হবে? একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো আমাদের ভূমি কত? ৪ না? আর উচ্চতা কত বলতো? ৮ একক না? এইজন্য। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ২, ২ কাটাকাটি করে ২ আসছে, ৮ দুগুণে ১৬ আসছে। এবার বুঝেছো? এবার বুঝেছো? ঠিক আছে। বলে ভাইয়া আনবিলিভেবল বলেন। না এটা বলব না। মাঝে, মাঝে হঠাৎ করে বলব। ঠিক আছে? ওকে। এবার আসো আরেকটা জিনিস দেখি আমরা। সেটা হচ্ছে ঢাল কাকে বলে? ঢাল। গ্রাফের ঢাল কিভাবে বের করতে হয়? দেখো একটা গ্রাফের ঢাল কেমন হবে সেটা তুমি আসলে কমন সেন্স দিয়ে ছবি দেখে বুঝতে পারবা। জাস্ট ছবি দেখে বুঝতে পারবা। বলো তো ২ টা গ্রাফ আছে মনে করো। এইখানে একটা গ্রাফ আছে আর এইখানে একটা গ্রাফ আছে। এই গ্রাফের ২ টা ১ম টার ঢাল ১ম টা হচ্ছে মনে করো A সরলরেখা, দ্বিতীয়টা হলো B সরলরেখা। বলো তো এই ২ টা সরলরেখার মধ্যে কোনটা বেশি খাড়া, কোনটা বেশি ঢালু, কোনটা বেশি ঢাল সম্পন্ন, কোনটা বেশি ঢালু A নাকি B? কমন সেন্স বোঝাই যাচ্ছে না? A নাকি B? B হচ্ছে ঢাল বেশি। সো যেটা খাড়া বেশি সেটা তত বেশি ঢাল। এখন এই ঢাল আমরা কিভাবে করে নির্ণয় করি? ঢাল বের করার জন্য আমরা করি কি? আমরা দেখি একক Y অক্ষ বরাবর পরিবর্তনে X অক্ষ বরাবর পরিবর্তনটা কতটুকু হইছে? সরি, একক X অক্ষ বরাবর পরিবর্তনের জন্য Y এর পরিবর্তনটা কতটুকু সেটা আমরা দেখি। যেমন মনে করো আমাদের কাছে ২ টা গ্রাফ আছে। ২ টা গ্রাফ আছে, হ্যাঁ? একটা গ্রাফ হলো সবাই একটু এঁকে ফেলবা অবশ্যই, হ্যাঁ? দেখো, এটা হলো ১ সেকেন্ড, এটা হলো ২ সেকেন্ড, এটা হলো ৩ সেকেন্ড, এটা হলো ৪ সেকেন্ড, এটা হলো ৫ সেকেন্ড। ঠিক আছে? সো আমরা দেখলাম এটা হলো Y অক্ষ বরাবর আর এটা হলো X অক্ষ বরাবর কোন একটা ভ্যালু। এবং এখানে থাকবে ২, ৩, ৪, ৫, ৬, ৭ আরেকটু ৮ টা নিলে ভালো হয়। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ মনে করো আমাদের কাছে এরকম ২ টা সমীকরণ আছে। ২ টা গ্রাফ আছে। একটা গ্রাফ হলো এইরকম। একটা গ্রাফ হলো এইরকম এবং আরেকটা গ্রাফ হচ্ছে এইরকম। রাইট। এরকম ২ টা গ্রাফ আমাদের কাছে আছে। বলো তো ভাইয়া এই ২ টা গ্রাফের মধ্যে
১ম গ্রাফটার ঢাল বেশি নাকি ২য় গ্রাফটার ঢাল বেশি বলো তো? কোন গ্রাফটা বেশি ঢালু? কোন গ্রাফের ঢাল বেশি বলো তো? ১ম গ্রাফটার ঢাল বেশি না? এই ঢালের মানটা কিভাবে নির্ণয় করতে হয়? ঢাল বের করতে হয় একক x অক্ষ বরাবর পরিবর্তনের জন্য y অক্ষ বরাবর পরিবর্তন কত সেইটা। শর্টকাটে ঢাল সমান মনে রাখবা যেকোনো ২ টা বিন্দুর y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন। হ্যাঁ? যেকোনো ২ টা বিন্দুর y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন। এইটাকে আমরা বলছি ঢাল। তাহলে বলো তো এইখানে আমাদের এই পয়েন্টটা হলো 1, 1 পয়েন্ট। এই পয়েন্টটা হলো ও না সরি। এই পয়েন্টটা হচ্ছে 1, 2 পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে 2, 4 পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে 3, 6 পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্ট হলো 3, 6 পয়েন্ট। আমি যদি পয়েন্টগুলো একটু নামকরণ করে দেই, খেয়াল করো এই পয়েন্টটা হলো 1, 2 পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে 2, 4, এই পয়েন্টটা হলো 3, 6, হ্যাঁ? এরকম ৩ টা বিন্দু আমরা দেখলাম। তুমি মনে করো এই সরলরেখাটার ঢাল মাপতে চাও, ঢাল মাপতে চাও। ঢাল মাপতে হলে আমরা যেকোনো ২ টা বিন্দুর y এর পার্থক্য মাইনাস ডিভাইডেড বাই x এর পার্থক্য নিব। যেমন ধরো তুমি এই ২ টা পয়েন্টের মধ্যে ঢাল বের করতে চাও। তাহলে এই পয়েন্ট ২ টার মধ্যে ঢাল বের করতে গেলে আমরা দেখব যে আমাদের এইটুকুর পার্থক্য আসলে কতটুকু বলো তো? y অক্ষ বরাবর এইটুকু পার্থক্য কত? আমরা ঢাল বের করতে পারবো যখন আমরা ২ টা বিন্দুর y এর পার্থক্য থেকে x এর পার্থক্য ভাগ দিব। বলতো y এর পার্থক্যটা কত হইছে? ৬ থেকে ৪ বিয়োগ না? ৬ মাইনাস ৪ বিয়োগ। আর x এর পার্থক্যটা কত হইছে বলতো? ৩ থেকে ২ বিয়োগ। তাহলে উপরে আসলো ২, নিচে আসলো ১ সমান ২। অর্থাৎ এই সরলরেখাটার ঢাল হচ্ছে গিয়ে ২ একক। বুঝছো? ঢাল সবসময় বের করতে গেলে আমরা কি করি? y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তনটা লিখি। ঠিক আছে? আবার বলো তো এই গ্রাফের জন্য সেটা কেমন হবে? এটা 1, 1 এইটা হচ্ছে 2, 2 এই পয়েন্ট হচ্ছে 3, 3 এই পয়েন্ট হচ্ছে 4, 4 তাহলে এইখানে যদি ঢাল বের করতে চাই তাহলে ঢাল সমান কি হবে? যেকোনো ২ টা বিন্দু, তুমি যেকোনো ২ টা বিন্দু আগে সিলেক্ট করো। কোন ২ টা বিন্দুর মধ্যে নিবা? এই যে 2, 2 এবং 4, 4 এই ২ টা বিন্দুর মধ্যে নিবা? নাও, ভালো কথা, কোনো অসুবিধা নেই। যদি 2, 2 এবং 4, 4 ২ টা বিন্দুর মধ্যে নাও তাহলে দেখো ডেল y মানে হচ্ছে y এর পার্থক্য। y এর পার্থক্য কত বলতো? ৪ থেকে ২ এর পার্থক্য কত? ৪ মাইনাস ২ এবং x এর পার্থক্য। x এর পার্থক্য কত? ৪ মাইনাস ২। তাহলে দেখো উপরেও আসে ২, নিচেও আসে ২, ২ একে ২ তাহলে ঢালের মান হচ্ছে গিয়ে ১ একক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই গ্রাফের ঢাল কিন্তু ১ আর এই গ্রাফের ঢাল হচ্ছে ২। তাহলে নরমালি তো চোখেই তোমরা দেখে বলে দিছিলা যে ভাই এটার ঢাল বেশি। এটাই আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম। যে হ্যাঁ, এইটার ঢালটা বেশি আর এইটার ঢালটা কম। ঠিক আছে? এটার ঢালটা কম। আচ্ছা, ট্রায়াঙ্গেল দিয়ে পার্থক্য বোঝাচ্ছে। ট্রায়াঙ্গেলটা দিয়ে পার্থক্য বোঝাচ্ছি, পার্থক্য বা ডিফারেন্স। ডেল ওয়াই। ঠিক আছে? পার্থক্যটা ইসরাত জাহান বুঝছো আশা করি। পার্থক্যটা দিয়ে বোঝানো হচ্ছে এবারে এই চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে ওয়াই এর পার্থক্য। ২ টা বিন্দুর মধ্যে ওয়াই এর পার্থক্য ডিভাইডেড বাই এক্স এর পার্থক্য। ঠিক আছে? 1, 1 হইল না কেন? এই যে 1, 1 তো এই বিন্দুটা। এই বিন্দুটা 2, 2 এটা জাস্ট গ্রাফ অনুযায়ী আমরা দেখাইছি। ঠিক আছে? গ্রাফের বিভিন্ন পয়েন্ট তো আছে। তো তুমি যেকোনো ২ টা পয়েন্টটাকে সিলেক্ট করবা। সেই ২ টা পয়েন্টের মধ্যে y অক্ষের পার্থক্য ডিভাইডেড বাই x অক্ষের পার্থক্য। এটাই হচ্ছে আমাদের ২ টা বিন্দুর মধ্যে সরলরেখার ঢাল। ঠিক আছে? তাহলে চলো আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। সেটা হচ্ছে দেখো, আমরা যে v ভার্সেস t পাইছি না? আমরা যখন v ভার্সেস t এর গ্রাফ আঁকি, আমরা যখন শোনো ঢাল নিয়ে তোমরা আরো পড়বা অনেক। মানে সরলরেখা অধ্যায়ে পাবা। ম্যাথের মধ্যে পাবা। এটা ম্যাথের জিনিস একটু দেখাই দিলাম আমি ছোট্ট করে। জাস্ট কি করতে হয়? যেকোনো ২ টা বিন্দুর মধ্যে y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য নিতে হয়। এখন মনে করো আমাদের a ভার্সেস সরি y অক্ষ বরাবর বেগ আছে, x অক্ষ বরাবর t আছে। তো আমরা একটা সরল রেখা এরকম নিলাম। এই সরল রেখাটা কখন এরকম হয়? যখন গাড়ি সমত্বরণে চলছে। দেখো সমত্বরণে চলমান গাড়ির জন্য কিন্তু গ্রাফটা কেমন হয়? আমরা দেখছিলাম একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়।
যদি আদিবেগ শূন্য থাকে। যে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফটা এইরকম টাইপের হয়। এই যে এরকম হয়। সাদা যে লাইনটা দিয়েছিলাম এরকম হয়। সাদা লাইনটা দিয়েছিলাম এরকম হয়। কেন? কারণ সময়ের সাথে, সাথে বেগ বাড়তে থাকে, সুষমভাবে বাড়তে থাকে। কারণ সমত্বরণে চলছে গাড়িটা। তাহলে এখানে খেয়াল করো v ভার্সেস t এর যে গ্রাফটা আছে, এই গ্রাফের থেকে আমরা যদি ঢাল বের করি তাহলে বলো তো ভাইয়া কি পাওয়ার কথা? ঢাল মানে তো আমরা জানি y এর পার্থক্য বাই x এর পার্থক্য। ঢাল মানে আমরা জানি যেকোনো ২ টা বিন্দুর মধ্যে ধরো এটা হলো আমাদের কি বলবো? এটা হলো x অক্ষ বরাবর ভ্যালু কত? t1 এই পয়েন্টটা মনে করলাম t1 v1 আর এই পয়েন্টটা মনে করলাম t2 v2 এটা আশা করি বুঝছো এই যে। এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে t1 আর এইটুকু দূরত্ব হলো v1 এই যে t1 আর v1 এটাকে লিখছি xy দিয়ে তো t1 v1 তারপর এই পয়েন্টটা হচ্ছে মনে করো t2 দূরত্ব মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো t2 আর এখান থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব হলো v2 ঠিক আছে তাহলে দেখো আমরা ঢাল সমান জানতাম y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য এখন বলো তো আমাদের y অক্ষ বরাবর আসলে কোন মহাশয় বসে আছে বেগ মহাশয় বসে আছে তাহলে ডেল্টা y এর জায়গায় হবে ডেল্টা v আর x অক্ষ বরাবর কি আছে সময় তাহলে ডেল্টা x এর জায়গায় হবে ডেল্টা t তাহলে ভাইয়া বলো তো ডেল্টা v বাই ডেল্টা t এই জিনিসটাকে আমরা কি বলি বলো তো বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন এটাকে আমরা কি বলি বলো তো রিজভি হাসা হেলাল দিহান ভেরি গুড ত্বরণ বলি আমরা ত্বরণ বলি তাই না হ্যাঁ সুমাইয়া রেকর্ড দেখতে হবে ঠিক আছে রেকর্ড দেখতে হবে দেখো সো আমরা এখানে ত্বরণ বসাই এই যে তাহলে খেয়াল করো কি দারুণ একটা জিনিস আমরা দেখলাম v ভার্সেস t যেই গ্রাফটা আছে সেই গ্রাফের থেকে ক্ষেত্রফল বের করলে আমরা সরণ পাই আবার ঢাল বের করলে আমরা ত্বরণ পাই একই গ্রাফ থেকে দুইটা জিনিসই বের করা যায় এই জন্য v ভার্সেস t গ্রাফটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আবার বুঝাচ্ছি দেখো কেন ঢাল বের করলে ত্বরণ পাচ্ছি বলো তো আমরা কি দেখলাম ঢাল সমান সমান কি হয় ঢাল সমান সমান আমরা দেখেছি y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য ঠিক আছে y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য আমাদের y বরাবর কি আছে এখন বেগ আছে তাহলে ডেল y মানে কি ডেল v বুঝাবে আবার x অক্ষ বরাবর t আছে তাহলে ডেল x মানে কি বোঝাবে ডেল্টা t বুঝাবে তাহলে আমরা কি জানি ডেল্টা v বাই ডেল্টা t ডেল্টা মানে তো পার্থক্য বোঝাচ্ছে তাহলে এটা মানে কি ত্বরণ বোঝায় না বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে বুঝছো তাইলে খেয়াল করো আমরা যেটা দেখলাম সামারি আজকের ক্লাসের সামারি খুব গুরুত্বপূর্ণ খেয়াল করো যখন আমরা v বনাম সময়ের গ্রাফে যদি আমরা এরিয়া বের করি তাহলে আমরা সরণ পাবো যদি আমরা স্লপ বাংলায় যেটাকে ঢাল বের করি তাহলে আমরা ত্বরণ পাবো বুঝছো তাহলে আমরা ত্বরণ পাবো না ডেল তাপ না বাবা ডেল মানে পার্থক্য বোঝাচ্ছি এখানে ডেল মানে পার্থক্য বোঝাচ্ছি পার্থক্য ঠিক আছে হ্যাঁ ডেল দিয়ে তাপ বোঝায় ওটা কেমিস্ট্রিতে তাপ বোঝায় ঠিক আছে এখানে যে কোনো ক্ষেত্রে ম্যাথ ফিজিক্সে দেখবা ডেল মানে পার্থক্য বোঝাচ্ছে ঠিক আছে পরিবর্তন বোঝাচ্ছে এই সমস্ত নোটেশন গুলোর সাথে পরিচিত হয়ে রাখতে হবে ঠিক আছে তাহলে চলো তো দেখি আসলে ত্বরণ নির্দেশ করে কিনা যেমন এই যে একটা তোমরা একটুখানি আমাকে বলবা যে কোনো দুইটা পয়েন্ট এই সরলরেখাটা কি v ভার্সেস t এর গ্রাফ তাই না এই সরলরেখার উপরে যে কোনো দুইটা পয়েন্ট বলো তো এই পয়েন্টের স্থানাঙ্ক কি দেখি বলতে পারো কিনা এই যে ব্লু যে পয়েন্টটা দিলাম এই পয়েন্টের স্থানাঙ্ক বলো তো দেখি এই পয়েন্টের স্থানাঙ্কটা কি বলো তো 2,1 না এই যে অনেকে বলছে 2,4 এক্সিলেন্ট তাইলে ভাইয়া এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2,4 ভেরি গুড আচ্ছা আরেকটা পয়েন্ট নেই ধরলাম এই পয়েন্ট বলো তো এই পয়েন্টের স্থানাঙ্ক কত ওই পয়েন্টের স্থানাঙ্ক কত বলো তো 4,8 ভেরি গুড এই যে দেখো 4,8
তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 4,8। এবার বলো, আমরা স্লোপ যদি বের করতে চাই, ঢাল যদি বের করতে চাই, ঢাল বা স্লোপ যদি বের করতে চাই, তাহলে কি করতে হয়? y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য নিতে হয়। y অক্ষ বরাবর কে আছে? আমাদের বেগ আছে। x অক্ষ বরাবর কে আছে? আমাদের সময় আছে। তাহলে বলো তো, এই আমাদের 8 যেটা, এটা তো বেগ। 4 যেটা, এটা তো এটাও বেগ। তাহলে যদি 8 থেকে 4 বাদ দেই, তাহলে কি পাচ্ছি? ডেল্টা ভি মানে কি বলতো? 8 মাইনাস 4। ডেল্টা ভি মানে কি? 8 মাইনাস 4। এবং ডেল্টা টি মানে কি? 4 মাইনাস 2। 4 মাইনাস 2। তাহলে দেখো তো কত আসে? উপরে আসে 4, নিচে আসে 2, ডিভাইডেড সমান সমান আসছে 2। তাহলে দেখো, ঢালটাই কিন্তু ত্বরণ নির্দেশ করতো, কারণ এই ডেল ভি বাই ডেল টি মানে ত্বরণ। এবং দেখো, আমরা ত্বরণ কিন্তু কত ধরে নিছিলাম? আমাদের পুরো কেসের জন্য ত্বরণ কত ধরে নেওয়া ছিল? 2 ধরে নেওয়া ছিল। ঠিক আছে? তাহলে ভাইয়া, যে কোনো একটা সরলরেখার 2টা বিন্দু দেওয়া থাকলে আমরা কি ঢাল বের করতে পারবো না? জাস্ট কি করব? y এর ডিফারেন্স ডিভাইডেড বাই x এর ডিফারেন্স। জাস্ট কি করব? y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য। তাহলে আমাদের সামারিটা কি আজকের ক্লাসের? আজকের ক্লাসের সামারিটা হচ্ছে যে আমরা যদি v বনাম t এর গ্রাফ থেকে চাই সরণ বের করতে চাইলেও পারবো, ত্বরণ বের করতে চাইলে তাইলেও পারবো। যদি v বনাম t এর গ্রাফের এরিয়া বের করি তাহলে আমরা সরণ পাই। যদি v বনাম t গ্রাফের স্লোপ বা ঢাল বের করি তাহলে আমরা ত্বরণ পাই। ঠিক আছে? ওকে, সো আমরা আজকে এই পর্যন্ত রাখবো। আজকে এই পর্যন্ত থাকবে। তোমাদের নেক্সট ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পড়ন্ত বস্তু, এটা শুরু করব। তো পড়ন্ত বস্তু একদম সহজ টপিক, কিন্তু একটু খেয়াল করতে হবে আমাদের। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার আগামী সোমবারের দিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।